আমাদের যে চুক্তিটা হয়েছে আমেরিকার সঙ্গে এআরটি, আপনার যে চুক্তিটা হয়েছে, আপনার সামরিক চুক্তি হয়েছে যেটা সৌদি আরব সহ 11টা দেশে, এই সমস্ত চুক্তিগুলি কিন্তু পার্লামেন্টের আলোচনা হওয়া দরকার। কিন্তু এই সরকারের একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে যে তারা সবকিছু কিন্তু গোপনে করার চেষ্টা করে এবং আমরা পাবলিকরা সেটা জানতে পারি না। যদিও একটা গণতান্ত্রিক দেশে বাস করলে আমাদের নাগরিকদের অধিকার যে আমাদের সরকার কি কাজ করছে, সেই কাজটা জনগণের স্বার্থের জন্য হচ্ছে না বিরুদ্ধে হচ্ছে, এই জায়গাটাতে আমি খটকা দেখতে পাচ্ছি। আর একটা ব্যাপারে খটকা দেখতে পাচ্ছি, সেটা হলো বিচারের ব্যবস্থা। একটা রাষ্ট্রে যখন আপনার এতগুলি গণহত্যা হয়, আয়নাঘর হয়, গুম হয়, ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়, আপনার সেখানে যদি আপনি বিচার না করেন, তাহলে সমাজের যে নৈতিকতা বা আপনাকে যেটা আমরা বলি মরাল অর্ডার, সেটা ভেঙে পড়ে এবং আরও মনে করে যে যারা এই বিচারটা করছে না তারা হয়তো ভবিষ্যতে এই কাজটাই আবার করবে। সুতরাং এখানে একটা অত্যন্ত ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য সংস্কারের ব্যাপারে যেমন বাংলাদেশের আর্মির সংস্কার হওয়া প্রয়োজন, সেই সংস্কারের সেরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। যেরকম ব্রিগেডিয়ার হাসান নাসের বলে গেলেন যে ব্রিগেডিয়ার হত্যার বিচার চাওয়াতে অনেক আপনার মিলিটারি অফিসার আপনার চাকরি হারিয়েছে, তাদেরকে মিলিটারি আপনার কোর্ট মার্শাল করে তাদেরকে বিচার করেছে। কিন্তু ইন্ডিয়ার মতো যদি ওখানে একটা আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল, যেটা 2007-এ ইন্ডিয়ানরা আপনার আইন করেছে, তাতে সেই সমস্ত অ্যাগ্রিড অফিসাররা আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। এছাড়া আপনার যে প্রতিরক্ষার ব্যাপার কথাটা বলা হয়েছে যে আমাদের একটা শক্তিশালী প্রতিরক্ষা দরকার, আমি 100% স্বীকার করি। কিন্তু অবশ্য আর্মি এখন একটা 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 প্রোগ্রাম নিয়েছে, আর্ম ফোর্সেস গোল 2030, তাতে আপনার আর্মিকে আপনার যুগোপযোগী করে তোলা প্রয়োজন হবে। আমরা যখন ব্লু ইকোনমির কথা বলি, যেটা বাজেটে বারবার বলা হয়েছে, বঙ্গোপসাগর এখন যে কথাটা একজন বক্তা বলে গেছেন, 3টা পরশক্তির নজর এখানে পড়েছে, আমেরিকা, চীন এবং ইন্ডিয়া। এই বঙ্গোপসাগরকে আপনার কে প্রোটেক্ট করবে? আমাদের নেভির কি ক্ষমতা আছে? কয়েকটা পেট্রোল বোট ছাড়া সাপোর্ট শিপ পর্যন্ত নাই, ফ্রিগেট তো দূরের কথা। মিয়ানমার থেকে এখানে কন্টিনিউয়াসলি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায়, ওদিক থেকে ইন্ডিয়ান জেলেরা এসে আমাদের সমুদ্রের ভিতরে যে সমস্ত আপনার খনিজ আছে তার প্রোটেকশনের কোনো ব্যবস্থা নাই। সংস্কার সব জায়গায় প্রয়োজন, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সংস্কারের ব্যাপারে আবার একটা কথা যেটা বলবো, আগের বক্তারা বলেছেন, আমরা চাই যে এই সরকার সম্মিলিতভাবে এই সমস্ত ইস্যুগুলিকে, যে আমাদের আধিপত্যবাদ যদি আমাদের রুখতে হয়, যে কথা বক্তারা বলেছেন যে আমাদের নিজেদের শক্তি বাড়ানো দরকার, সব ব্যাপারে শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, প্রতিরক্ষা, সব ব্যাপারে আপনার কূটনীতি, আমাদের শক্তি বাড়ানো দরকার। সবচেয়ে বড় কথা, অনেকেই বলে গেছেন যে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। ইরানের এক্সাম্পল আমরা দেখেছি। এই ইরান আপনার 25 বছর আগে থেকে চেষ্টা করে জেনেছিল যে আমেরিকা একদিন তাদেরকে আক্রমণ করবে এবং সেইভাবে তারা প্রস্তুতি নিয়েছিল। এবং নট অনলি তাদের আপনার এত উন্নত প্রযুক্তি এবং মিসাইল আছে, তারা এগুলিকে এমনভাবে সংরক্ষিত করেছে যে আমেরিকানরাও ঠিক বুঝতে পারে না যে কোথায় কোন জায়গায়, বিভিন্ন জায়গায়, এবং ওদের আরসিজি যেটা, সেই স্ট্রাকচারটা আপনার ডিসেন্ট্রালাইজ। এই সামরিক যে সমস্ত সরঞ্জাম, সেগুলিও কিন্তু তারা কেন্দ্রীভূতভাবে রাখেনি। আমি যেটা বলছি, তাদের মিলিটারি ডক্ট্রিন আপনার এতদিন আগে থেকে তারা ঠিক করে রেখেছিল, আমাদের সেরকম কোনো আমরা জিনিস দেখতে পাই না। সুতরাং বাংলাদেশ যদি আপনার মাথা উঁচু করে দাঁড়াতে চায়, জুলাই পরবর্তীতে আপনার যে সরকার ক্ষমতায় এসেছেন, এবার আমরা এখানে অন্যান্য পলিটিক্যাল পার্টির লোকদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু আজকে বোধহয় মিটিং আছে, ওই যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে নিয়ে একটা বোধহয় বিএনপির একটা মিটিং আছে, সেজন্য আমরা হুইপকে আমন্ত্রণ জানিয়েছিলাম,
উনি আসতে পারেন নাই। উনি আসলে ভালো হতো, আমরা জামাত থেকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কারণ এসছেন ওই মার্জিয়া মমতাজ এসছে, কিন্তু উনি তো আসেন নাই। ওই যে বুলবুল সাহেব, উনি আসেন নাই। জামাত থেকে মার্জিয়া এসছে, দেখে আমি ফোন করেছিলাম। হ্যাঁ, আমরা চাই যে দেখেন বিভিন্ন সমস্ত একটা সমাজে অনেক পলিটিক্যাল ফোর্স থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই এক হব। জাতীয় স্বার্থে আমরা সবাই এক হব। আমরা বাম হই, আমরা ডান হই, আমরা সেন্টার রাইট হই, সেন্টার লেফট হই, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের এক হতে হবে। সেই জন্য আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে এই জুলাই পরবর্তী যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ আমরা হারাতে চাই না। আমরা আধিপত্যবাদ, যে কোনো রাষ্ট্রের আধিপত্যবাদ আমরা মেনে নেব না। সেটা আপনার যে কোনো রাষ্ট্রই হোক না কেন, সেটা আমরা প্রাণপণ চেষ্টা করব। এবং যে ভূ রাজনীতির অবস্থানের জন্য বাংলাদেশ একটা ভারসাম্যমূলক রাষ্ট্র বিদেশ নীতির প্রয়োজন, সেটার উপরে জোর দেওয়ার জন্য বারবার সরকারকে অনুরোধ করব ঐক্যবদ্ধ করতে জাতিকে, এবং স্ট্রং লিডারশিপ দিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য, যাতে বাংলাদেশ জুলাইয়ের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আপনার প্রতিষ্ঠিত করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাইকে আমি প্রথমে ধন্যবাদ দেব আপনাদের এখানে আসার জন্য এবং আমাদের কথা শোনার জন্য। অনেক আলোচনা হয়েছে, আলোচনায় সব সেক্টরগুলি মোটামুটি আমি দেখেছি যে আলোচনা করা হয়েছে। একটা কথা প্রথম ভীষণভাবে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ একটা ভঙ্গুর রাষ্ট্র। এই রাষ্ট্রের যে কাঠামো, প্রতিষ্ঠান, সবগুলি আপনার বিধ্বস্ত অবস্থায় আছে, এবং একটা ভঙ্গুর রাষ্ট্রকে তার উপরে আপনার অন্য রাষ্ট্র যে তার সিদ্ধান্ত চাপিয়ে দেবে, এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক জিনিস নয়। কারণ আমরা ব্যক্তিগত জীবনেও দেখি যে যে বেশি দুর্বল হয় তার উপরই লোকে সে অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, বিশেষ করে এখন, এবং এটা আমাদের যে কিনোট স্পিকার উনি বলেছেন যে যে পরিবর্তন, বৈশ্বিক পরিবর্তন এবং যা প্রেক্ষিত বাংলাদেশে এখন, সেখানে বাংলাদেশ এখন একটা অত্যন্ত সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের যে আপনার আধিপত্যবাদ জিনিসটা কি, আজকালকার যুগে, আপনার মধ্যযুগে যখন একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে দখল করতে চাইতো, তখন তারা সামরিক শক্তি দিয়ে দেশটাকে দখল করে নিত, একদম ফিজিক্যালি দখল করত। কিন্তু এখন একটা দেশ আর এক দেশটাকে দখল করে সেই দেশটার যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলির উপরে দখলদারি করা, এবং সেই দেশের জনসাধারণের যে সাইকিক বা তাদের যে মনোমানসিকতা, সেটার উপরে আধিপত্য স্থাপন করা, ওইটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। যেটা সাধারণত করা হয় আপনার কালচার বা সাংস্কৃতিক আগ্রাসনের দ্বারা। যেরকম ব্রিটিশ যুগে যারা আপনার এলিট শ্রেণী ছিল, তারা কিন্তু ব্রিটিশদেরকে ভীষণভাবে নকল করত। ওই রকম বাঁকা উচ্চারণে ইংরেজি বলতেন, ওই রকম কাপড় চোপড় পরতেন, ওই রকম পাইপ খেতেন, নিজেদেরকে ব্রিটিশ মনে করত, ইন্ডিয়ান মনে করত না। অশীষ কান্তি একটা বই লিখেছেন খুব চমৎকার, সেটার নাম হলো মোস্ট ইন্টিমেট এনিমি, মানে আমার শত্রু কিন্তু আমি তাকে ধারণ করেছি আমার মননে, আমার মস্তিষ্কে। এটাই হলো সবচেয়ে বড় আধিপত্যবাদ। এবং আপনি যখন সেটা করতে পারেন, তখন আপনি অতি সহজে সেই রাষ্ট্রের যে সম্পদ, খনিজ বলেন, মাটির নিচে বা উপরে, ওই রাষ্ট্রের প্রতিষ্ঠান, সেগুলিকে দখল করেন। মানে ওই প্রতিষ্ঠানের লোকজন আপনার হয়ে কাজ করে, মানে অন্য দেশের হয়ে কাজ করে, নিজের দেশের জন্য করে না। মানে একটা সমাজের মধ্যে ইনফিল্ট্রেশন হয়, যেটা চাণক্য নীতিতে পরিষ্কারভাবে লেখা আছে। চাণক্য নীতিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আর একটা দেশকে, বিশেষ করে চাণক্য নীতি কিন্তু এই কথাটা বলেছে যে তোমার যে প্রতিবেশী,
সে কিন্তু তোমার বন্ধু নয়। তাকে সবসময় অস্থিতিশীল রাখবে যাতে তোমার জাতীয় স্বার্থ উদ্ধার হয়। এবং অস্থিতিশীল রাখার হলো সবচাইতে বড় উপায় হলো সেই সমাজটাকে অস্থিতিশীল করে দেওয়া, সেই সমাজের মধ্যে বিভাজন তৈরি করা। যেমন আপনার বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষ। একটা দেশের যুদ্ধ হয়ে গেছে, ভিয়েতনামেও যুদ্ধ হয়েছে। ভিয়েতনাম আপনার আমাদের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী যুদ্ধ করেছে, কিন্তু সেখানে কিন্তু ওই স্বাধীনতার বিরুদ্ধে পক্ষে কিছু নাই। যে যা কিছু সমস্যা হয়েছে উইদিন এ শর্ট টাইম তাদের বিভিন্ন প্রোগ্রামের সূত্রেতে জাতিকে ঐক্যবদ্ধ করেছে। কিন্তু আমাদের সমাজে এখন পর্যন্ত সেই বিভাজন চলছে, এবং এই বিভাজনটা আপনার এমন একটা পর্যায়ে গেছে যে আমাদের দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এবং এই অবস্থা যখন হয় যে একটা দেশের ভিতরে সেই দেশের প্রতিষ্ঠানগুলি, ধরেন বাংলাদেশের আর্মির কথা যদি আমি বলি, এখানে আপনি চিন্তা করেন এখানকার পাঁচজন সিটিং জেনারেল পালিয়ে গেছেন অন্য দেশে। মানে আমাদের সিকিউরিটি রিলেটেড ইনফরমেশন, আমাদের যে সমস্ত আপনার সামরিক যে সমস্ত ওরিয়েন্টেশন, সব কিছু নিয়ে কিন্তু তারা আরেক দেশে চলে গেছে। মানে ইনফিল্ট্রেশনটা কত গভীর সেটা আমি বলছি। এবং এই রকম সমাজেই আপনার আধিপত্যবাদ প্রকটভাবে দেখা দেয়। এই ডিভিশনকে দূর করার জন্যই আপনার জুলাইয়ের অভ্যুত্থান হয়েছিল। কারণ আমাদের রাষ্ট্র এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যে আমরা সমাজের বিভাজনের ভিতরে একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছিলাম। মানে একদল আরেকজনকে নিশ্চিহ্ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। মানে দুটা মেজর পার্টি এবং তাদের ফলোয়ার, এবং এটা সিভিল সোসাইটির মধ্যে ডিভিশন ছিল, সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ছিল, শিক্ষকদের মধ্যে ছিল, ছাত্রদের মধ্যে ছিল। আমরা এক জাতি, এক বাংলাদেশের মতো এত হোমোজেনিয়াস কান্ট্রি পৃথিবীতে নাই। এক ভাষা, বেশিরভাগ লোকই একই ধর্ম অবলম্বী। অন্যান্য দেশে ধরেন ইন্ডিয়াতেই তো আপনার বহু ভাষাভাষী লোক আছে, বহু ধর্মীয় লোক আছে, কিন্তু আমাদেরটা একটা হোমোজেনিয়াস নেশন। এই হোমোজেনিয়াস নেশনটাকে এমনভাবে বিভাজিত করা হয়েছে যে আমরা একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি, এবং অন্য একটা রাষ্ট্রের হয়ে আমরা কাজ করছি নিজের দেশের বিরুদ্ধে গিয়ে, যাতে আমরা সেই রাষ্ট্রের আধিপত্যটা এখানে আমরা এস্টাবলিশ করতে পারি। এখন জুলাই রেভলিউশনটা যে হয়েছিল সেটা হয়েছিল আপনার, সেটার মধ্যে কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন তারা। আমরা সবাই সেটার বিরুদ্ধে ছিলাম। আমরা এটারও বিরুদ্ধে ছিলাম যে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, রাষ্ট্রকে সংস্কার করতে হবে, জাতি গঠন করতে হবে। এবং এর জন্য আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কতগুলি রূপরেখা দিয়ে গেছে। কিন্তু আমরা দেখলাম, অত্যন্ত দুঃখের সঙ্গে দেখলাম যে আপনার জুলাই রেভলিউশন হওয়ার পরে মেজরিটি ভোট নিয়ে যে সরকারটা এসেছেন, তাদের মধ্যে আমি জুলাইকে ধারণা করার মধ্যে তাদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে বলে আমার কাছে প্রতীয়মান হয়। কারণ তারা গণভোটকে অস্বীকার করেছে। এখন গণভোট বলেছে যে আপনার নির্বাচনের জন্য গণভোটটাকে মেনে নিয়েছে, তো এটা তো জাতির সঙ্গে একটা প্রতারণা। 70% লোক যখন বলে একটার পক্ষে ভোট দেয়, তখন আপনি আইনের জটিলতা দেখিয়ে এটাকে অমান্য করতে পারেন না। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, আপনাকে বলতে হবে যে জনগণের রায়কে আমরা মেনে নেব। এটা তারা করেনি। এটা অত্যন্ত দুঃখজনক। এবং এর ফলে যেটা হয়েছে, জুলাইতে যে আমরা ঐক্যবদ্ধ দেখেছিলাম সেখানকার মধ্যে ফাটল দেখা দিয়েছে। এবং অত্যন্ত দুঃখের বিষয় দেখতে হয় যে পার্লামেন্টে বসে যেটা মিলি বলে গেল, আপনার কোনো রকম কনস্ট্রাকটিভ আলোচনা হলে একজন একজনকে ব্যক্তিগত আক্রমণ করে। অনেক ইস্যু আছে আপনার, যেরকম ধরেন